সো স্যার আপনি কি লুপ ফ্লোচার্ট লুপটা করাই ফেলছেন? হ্যাঁ, ফ্লোচার্টের লুপ তো আমি অলরেডি লাস্টে করাইছি এবং সেটার ভিডিও আপ করে দিছি আমি। আচ্ছা স্যার। এটা একটু দেখে নিয়েন আর কি। আচ্ছা, আজকে বেসিক্যালি আমরা যে জিনিসটা দেখবো, দুইটা জিনিস দেখবো আমরা। প্রথম জিনিসটা হচ্ছে নাম্বার ওয়ান দেখবো হচ্ছে প্রাইম নাম্বার ফ্লোচার্টটা দেখবো, এবং দ্বিতীয়ত যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে ফ্লোচার্ট ভার্সেস প্রোগ্রামিং। ঠিক আছে, যে একটা ফ্লোচার্ট এবং প্রোগ্রামিং এর মধ্যে কতটুকু পার্থক্য থাকে, বা আসলে কেন দুইটা জিনিসকে একসাথে বা আলাদা করা হয় আর কি, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আর কি। তো প্রথমে যাই হচ্ছে প্রাইম নাম্বারের ফ্লোচার্টটা নিয়ে। আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে প্রাইম নাম্বারটা আসলে কি জিনিস। প্রাইম নাম্বার হচ্ছে মৌলিক সংখ্যা। ঠিক আছে, সো আমরা যদি একটু প্রাইম নাম্বার সম্পর্কে আইডেন্টিফাই করতে চাই, সো প্রাইম নাম্বার গুলো হচ্ছে কি, প্রাইম নাম্বার গুলো হচ্ছে মনে করেন 2 হচ্ছে একটা প্রাইম নাম্বার, 3 হচ্ছে একটা প্রাইম নাম্বার, 5 হচ্ছে একটা প্রাইম নাম্বার, 7 হচ্ছে একটা প্রাইম নাম্বার, 11 হচ্ছে একটা প্রাইম নাম্বার, 13 হচ্ছে একটা প্রাইম নাম্বার, এরকম অনেকগুলা প্রাইম নাম্বার আছে। ঠিক আছে, তো এই নাম্বার গুলা কিভাবে আসলে প্রাইম নাম্বার হয় সেটা বোঝার জন্য আমাদের খুব সিম্পল একটা লজিক আছে। লজিকটা হচ্ছে যে প্রাইম নাম্বার হইতে গেলে আসলে দুইটা শর্ত মানতে হয়। প্রথম শর্তটা হচ্ছে আমার দুইটা শর্ত মানতে হবে প্রাইম নাম্বার হইতে গেলে। প্রথম শর্তটা হচ্ছে নাম্বার ওয়ান, শর্তটা হচ্ছে যে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাকে এক দ্বারা ডিভিজিবল করা সম্ভব। ঠিক আছে, তার মানে ডিভিজিবল বাই ওয়ান, এক দ্বারা ভাগ করা সম্ভব, নিঃশেষে ভাগ করা সম্ভব, ভাগ না নিঃশেষে ভাগ করা সম্ভব। এখন নিঃশেষে ভাগ করা মানে কি, যার ভাগ ফল ভাগশেষ জিরো থাকে। ঠিক আছে, তাকে নিঃশেষে ভাগ করা যায় আর কি। এবং দ্বিতীয় কন্ডিশনটা হচ্ছে, দ্বিতীয় কন্ডিশনটা কি, যে ডিভিজিবল বাই ইটসেলফ। এই কথাটা মানে কি, যেমন তিন, তিন যদি একটা প্রাইম নাম্বার হয় তাহলে তিনকে এক এবং তিন এই দুইটা সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা সম্ভব না। 11 যদি প্রাইম নাম্বার হয় তাহলে 11কে এক এবং 11 এই দুইটা সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা সম্ভব না। তাহলে আমরা যদি একটু লজিকটাকে যদি ম্যাথমেটিক্যালি একটু দেখতে চাই, যেমন আমি যদি বলি 11, এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে যদি আমি ভাগ করার চেষ্টা করি হচ্ছে 5 দ্বারা, তাহলে কি আসলে ভাগ করা যায় কিনা? 5 দুগুণা 10, রিমাইন্ডার হচ্ছে 1, নিঃশেষে ভাগ করা যাচ্ছে না। তার মানে এটাকে যদি একমাত্র 11 সংখ্যাটাকে 1 এবং 11 এই দুইটা সংখ্যা ছাড়া কখনোই ভাগ করা যায় না, এই জন্য এটাকে আমরা বলছি ইটস প্রাইম নাম্বার। তাহলে যে নাম্বার গুলাকে শুধুমাত্র 1 এবং সেই নিজের সংখ্যা, যে সংখ্যাটাকে প্রাইম নাম্বার বলছি সেই সংখ্যাটা, এই দুইটা ছাড়া যদি ভাগ না করা যায় তাহলে সেটাকে আমরা আসলে প্রাইম নাম্বার বলবো না। যেমন আমরা যদি এখানে বলি যে 4, 4 সংখ্যাটা আসলে প্রাইম নাম্বার কিনা, 4 সংখ্যাটা আসলে কোনো প্রাইম নাম্বার না, কারণ 4কে 1 দ্বারা ভাগ করা সম্ভব, 2 দ্বারা ভাগ করা সম্ভব এবং 4 দ্বারা ভাগ করা সম্ভব। তার মানে 1 এবং যে সংখ্যাটা আছে সেই সংখ্যা, এইটা বাদেও আরেকটা সংখ্যা দ্বারা ভাগ করা যায়, সেটা হচ্ছে কি 2। এর জন্য 4কে আমরা আসলে কোনো প্রাইম নাম্বার বলতেছি না। ঠিক আছে, সো দিস আর দ্য লজিক বিহাইন্ড দ্য প্রাইম নাম্বার। তাহলে এখন এইটাকে আমরা আসলে কিভাবে ফ্লো চার্টের মধ্যে নিয়ে আসতে পারি, দ্যাটস দ্য পয়েন্ট। ঠিক আছে, তাহলে এটার জন্য আমরা যদি একটা ফ্লো চার্ট রেডি করতে যাই তাহলে ফ্লো চার্টটা একটু বড় হইতে পারে, কিন্তু স্টেপ বাই স্টেপ আমি দেখাই দিচ্ছি যে কিভাবে আসলে ফ্লো চার্টটা রেডি করা হয়। সো পরের পেজে যাই, এটা আসলে একটু বড় হবে আর কি।
সবাই কি আমার স্ক্রিনটা দেখতেছেন? হ্যাঁ স্যার। তাহলে আমরা যাই, সেটা হচ্ছে প্রাইম নাম্বারের ফ্লোচার্ট আসলে কিভাবে হচ্ছে। ওকে, প্রথমে বরাবরের মতো আমি আমার ফ্লোচার্টটাকে স্টার্ট করি। স্টার্ট করলাম। তো এখন আমি প্রথমে কি করব, একটা নাম্বার নিব। ঠিক আছে, এখন নাম্বারটা যেহেতু কি, নাম্বারটা হচ্ছে কি একটা ইনপুট নেওয়া। ইনপুটটা আমরা কিভাবে নিতে পারি? ঠিক আছে, ইনপুট নিলাম হচ্ছে ইন্টিজার এর একটা ইনপুট আকারে নিলাম। ওকে, তো নেক্সট আমাকে কি করতে হবে, এই ইনপুটটা আসলে প্রাইম নাম্বার কিনা সেটা আমাকে চেক করতে হবে। ঠিক আছে, এখন এইটা চেক করব কিভাবে? এটা চেক করতে গেলে আমার আসলে একটা কি লাগবে, লুপ লাগবে, যে লুপের মাধ্যমে আমরা জিনিসটাকে সলভ করতে পারি। যে আমরা কেন আসলে লুপ লাগবে, এখানে লুপটা লাগবে এই কারণে যে সংখ্যাটা যদি হয়ে গেল, এখানে দেখাই আমি যে সংখ্যাটা যদি আমার হয় হচ্ছে অনেক বড় একটা সংখ্যা, যে সংখ্যাটাই হোক না কেন, আমাকে সবসময় শুরু করতে হবে কত থেকে? 2 থেকে। কারণ 2 হচ্ছে সবচেয়ে ছোট প্রাইম নাম্বার। কারণ 1 দ্বারা সব সংখ্যা ডিভিজিবল করা যায়, এটা আমরা জানি, এবং 2 এর আগেই থাকে হচ্ছে 1। সো 1 দ্বারা ভাগ করা যায়, এটা আমরা ধরেই নিচ্ছি যে প্রতিটা সংখ্যাকেই 1 দ্বারা ভাগ করা যায়। শুধু এখন আমাকে দেখতে হবে যে যে সংখ্যাটাকে আমরা প্রাইম নাম্বার বলতেছি সেই সংখ্যাটা বাকি সংখ্যাগুলোর মধ্যে ভাগ যায় কিনা। যদি ভাগ করা যায় তাহলে সেটা আর প্রাইম নাম্বার হিসেবে থাকবে না, যদি না ভাগ করা যায় তাহলে সেটাই প্রাইম নাম্বার হিসেবে থাকবে। তাহলে এখন আমাকে কি করতে হবে, একটা লুপ চালাইতে হবে। এখন আমি লাস্ট ক্লাসে হচ্ছে লুপটা দেখাইছিলাম, তো কারো মনে আছে কিনা আমি জানি না আসলে। ঠিক আছে, সো এরপরে শুরু হবে হচ্ছে আমাদের কাজ, যে আমি একটা নাম্বার নিলাম এবং সেই যে নাম্বারটা নিলাম সেই নাম্বারটা আমরা শুরু করব হচ্ছে 2 থেকে একটা লুপ শুরু করব। ওকে, সো লুপটা যখন আমি শুরু করব তখন আমি ডিফাইন করে বলে দেই, একটা প্রসেসের মধ্যে ডিফাইন করে বলে দেই যে এটা আসলে কি হিসেবে থাকবে। আমি ধরে নিচ্ছি আই হচ্ছে একটা সংখ্যা। ঠিক আছে, এবং যেটা স্টার্ট হবে হচ্ছে 2 থেকে। ঠিক আছে, প্রথমে কি করলাম, স্টার্ট করলাম। স্টার্ট করার সাথে সাথে হচ্ছে ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিলাম। ইনপুট হচ্ছে কি এন। এন হচ্ছে একটা সংখ্যা। এই এন এর মান হইতে পারে হচ্ছে, ফর এক্সাম্পল, এন এর মান হইতে পারে হচ্ছে মনে করেন 11, এন এর মান হইতে পারে 12, এন এর মান হইতে পারে 100, এন এর মান হইতে পারে 101, যে কোনো একটা সংখ্যা হইতে পারে, এন এর মান হইতে পারে 2। ঠিক আছে, যে কোনো সংখ্যা হইতে পারে আর কি। তো এখন আমি চেক করে দেখবো যে এই, এখন আমাকে কি করতে হবে, একটা লুপ চালাইতে হবে। লুপটা কোথায় চালাবো? 2 থেকে চালাবো। 2 থেকে কত পর্যন্ত চালাবো? এই যে এন আছে, এন পর্যন্ত চালাবো। প্রথম আমার এন এর ভ্যালু যদি হয় মনে করেন 5, ধরে নেন আপনার এন এর ভ্যালু হচ্ছে 5, তাহলে আপনার লুপটা চলবে কত থেকে? প্রথমে 2,
তারপরে 3, তারপরে 4, তারপরে 5। আপনার n এর ভ্যালু যদি হয় হচ্ছে 6, তাহলে কি হবে? প্রথমে হবে 2, তারপরে হবে 3, তারপরে হবে 4, তারপরে হবে 5, তারপরে হবে 6। তো এইভাবে কি হবে? 2 থেকে শুরু করে প্রতিটা সংখ্যার আমার এখানে একটা লুপ চলতে থাকবে আর কি। ঠিক আছে? তাহলে আমি i সমান 2 ধরে নিলাম আর কি। তো এখন আমি একটা কি করব? একটা কন্ডিশন চালাইতে হবে আমাকে, এবং এই কন্ডিশনের মধ্যেই আমাকে তখন বলে দিতে হবে, কারণ একটা লুপের মধ্যে কি থাকে? প্রথমে একটা ইনিশিয়ালাইজেশন থাকে, তারপর একটা কন্ডিশন থাকে, তারপরে থাকে হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, এই পার্ট গুলা থাকে আর কি। তো এইভাবে আমরা কি করি? একটা লুপকে ভাগ করে ফেলি আর কি। তাহলে এবার একটা কন্ডিশনে আসি। কন্ডিশনটা হচ্ছে কি? কন্ডিশনটা হচ্ছে ইজ i less than or equal n, এই কন্ডিশনটাতে আসে। এই কন্ডিশনটা আসলে কেন লিখলাম? কারণ আমার n এর ভ্যালু যখন হবে 2, তখন আমি i এর ভ্যালু শুরু করছি কত? 2 থেকে। তাহলে 2 লেস দেন 2 এই কথাটা যদি লিখি, তাহলে তো আমার কন্ডিশনটা ট্রু থাকলো না। 2 2 এর থেকে ছোট কখনোই হয় না। 2 আর 2 হচ্ছে কি? সমান। এর জন্য আমরা কি লিখতেছি? 2 লেস দেন অর ইকুয়াল 2। তাহলে এই কন্ডিশনটা সত্য হবে আর কি। ঠিক আছে? যে এই কন্ডিশনটা যদি মিথ্যা হয়, যদি এটা ফলস হয়, তাহলে কি হয়ে যাবে? আমার প্রোগ্রামটা শেষ হয়ে যাবে, যে আমার লুপই ঘুরতেছে না। তাহলে তো আর আমার এখানে কন্ডিশন বা এখানে প্রাইম নাম্বার চেক করার কিছু নাই। এবং এটা যদি ইয়েস হয়, এটা যদি ট্রু হয়, তখন আমি এখানে দেখব, এখানে আরেকটা আমি কন্ডিশন দিয়ে চেক দিব, ইজ n mod i, n কে যদি i দ্বারা ভাগ করি, সেইটা 0 হয় কিনা। ঠিক আছে? এই কন্ডিশনটা আসলে কেন, বা এই কন্ডিশনের কাজটা কি আসলে? যে n mod i ইকুয়াল 0, এটার একটা মিনিং আছে। মিনিংটা হচ্ছে এরকম, দেখেন, কোন একটা জিনিসের মধ্যে যখন আমরা এই কথা বলবো যে n এর ভ্যালু হচ্ছে 5, আমার i এর ভ্যালু হচ্ছে 2, তাহলে এখন আমি যদি লিখি n mod i ইকুয়াল 0, তার মানে n এর ভ্যালু হচ্ছে 5, mod i এর ভ্যালু হচ্ছে 2, ইকুয়াল 0 হয় কিনা। আসলে মড মানে কি? মড মানে হচ্ছে ভাগ শেষ, নট ভাগফল, ভাগ শেষ। তাহলে এখন আমরা যদি দেখি 2 কে যদি 5 দ্বারা ভাগ করি, তাহলে 2 দুগুণা 4, এটা হচ্ছে ভাগফল। ভাগ শেষটা কত থাকে? 1 থাকে। তার মানে কি? 5 কে যদি আমি 2 দ্বারা মড করি, তাহলে 0 আসে না। তাহলে এবার আমি যাই 5 mod 3 ইকুয়াল 0, এটা হয় কিনা। তাহলে 3 ডিভাইডেড বাই 5, 3 একে 3, রিমাইন্ডার কত? 2, এটাও কত? 0 হয় না, এটাও হয় নাই, এটাও হয় নাই। তারপর আমি যাই 5 ডিভাইডেড বাই 4 ইকুয়াল 0 হয় কিনা। তার মানে 4 5, 4 একে 4, রিমাইন্ডার কত? 1, এটাও হয় না। তার মানে এবার আসে কত? 5 ডিভাইডেড বাই 5 ইকুয়াল 0 আসে কিনা। তার মানে এবার যদি দেখি 5 ডিভাইডেড বাই 5, 5 একে 5, রিমাইন্ডার 0, ইয়েস, এটাতে হয়। তার মানে এই কন্ডিশনটা আমাকে ডিটেক্ট করতেছে যে এই n এর ভ্যালু, যে সংখ্যাটাকে প্রাইম নাম্বার চেক করতেছি, সেটা আসলে কোন সংখ্যা দ্বারা ডিভিজিবল হচ্ছে। ঠিক আছে? কোন সংখ্যা দ্বারা ডিভিজিবল করা যাচ্ছে। তাহলে এখন যদি আমি একটু নিচের দিকে আসি, যদি এইটা ডিভিজিবল করা যায়, ঠিক আছে, বা
এটার যদি মাল্টিপল ডিভিজর থাকে, ঠিক আছে, যদি এটা ডিভিজিবল করা যায় তখন আমি কি করব, একটা প্রসেসের মধ্যে আসবো। প্রসেস হচ্ছে কাউন্ট বাড়াবো, ঠিক আছে। কাউন্ট কেন বাড়াবো সেটা আমি একটু পরে বলতেছি। সি হচ্ছে কাউন্ট, সি প্লাস 1, ঠিক আছে, সি ইকুয়ালস টু সি প্লাস 1। তাহলে এখন এই যে সি ধরলাম, আই ধরলাম, এই সংখ্যাগুলোকে আমাকে প্রথমে কি করতে হবে, নিয়ে নিতে হবে। এটা কি, এটা হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া, এন হচ্ছে ইউজারের কাছ থেকে একটা ইনপুট নেওয়া। তার মানে এই যে ভেরিয়েবল গুলো, এই ভেরিয়েবল গুলো আমি এখানে কি করতে হবে, ডিক্লেয়ার করতে হবে। তাহলে ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমরা লাস্ট ক্লাসে দেখে আসছি যে কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করি, কোথায় ভেরিয়েবল ডিক্লেয়ার করি। তাহলে ওইভাবে আমরা কি করব, এই জায়গাটাতে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিব আর কি, ঠিক আছে। আচ্ছা, সো এরপরে আমি কি করব, এরপরে আমার যাবে হচ্ছে পরের যে কন্ডিশনটা আছে সেটা, আরেকটা প্রসেস, সেটা হচ্ছে আয়ের ভ্যালু 1 বাড়ায় দেওয়া। আয়ের ভ্যালু 1 বাড়ায় দিব, ঠিক আছে। এবং বাড়ায় দেওয়ার পর আমার কি করতে হবে, বাড়ায় দেওয়ার পর এই লুপটা আবার চলতে থাকবে, ঠিক আছে। কতক্ষণ চলবে, যতক্ষণ পর্যন্ত না এন এর কাছে পৌঁছায়, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত না এটা এন এর কাছে পৌঁছায় ততক্ষণ পর্যন্ত সেটা চলতে থাকবে। তার মানে এটা এইখানে গিয়ে শেষ হবে। তার মানে একটু খেয়াল করে দেখি, আমার লুপটা শুরু হয়েছে কত থেকে, এই জায়গা থেকে, আয়ের ভ্যালু হচ্ছে 2। তারপর আমি একটা কন্ডিশন দিলাম, ইজ আই লেস দেন অর ইকুয়াল এন। যদি ট্রু হয় তাহলে আমি কি করতেছি, একটা কন্ডিশন চেক দিচ্ছি। কন্ডিশনটা কি, এন মড আই ইকুয়াল ইকুয়াল 0, যেটা আমার আসলে প্রুফ করতেছে এটা আসলে প্রাইম নাম্বার কিনা। যদি এটা ভাগ করা যায় তাহলে তখন আমি কি করব, সি কে সি প্লাস 1 করবো, ঠিক আছে। সি কে সি প্লাস 1, সি মানে হচ্ছে একটা কাউন্ট, সি হচ্ছে এখানে একটা কাউন্ট, যে এই সংখ্যাটা আসলে কতবার ভাগ যাচ্ছে সেটার একটা কাউন্ট বের করছে, একবার যাচ্ছে না, দুইবার যাচ্ছে না, তিনবার যাচ্ছে, কয়বার যাচ্ছে সেটা একটা কাউন্টিং আমরা বের করতেছি। এবং ফাইনালি আমরা কি করব, আই স্যার প্লাস 1 করবো। হ্যাঁ, স্যার আমরা এই যে কাউন্ট না দিয়ে স্যার আমরা তো ডাইরেক্ট হচ্ছে কি ধরেন এই যে ইফ আই লেস দেন ইকুয়াল এন, ওইটা না লিখে স্যার আমরা তো ইফ এন মড আই ইজ ইকুয়াল টু 0 এটা লিখে তো স্যার পরের লাইনে আমরা আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1 লিখতে পারি। হ্যাঁ, আমি তো বলছি যে কেন কাউন্টটা লিখতেছি সেটা আমি একটু পরে আসতেছি আর কি, ঠিক আছে। জাস্ট একটু মনে রাখেন যে কাউন্ট করতেছি। এই কাউন্টের কাজটা কি, যখনই ভাগ করা যাচ্ছে, মনে করেন যে আমি একটু আগে যে এক্সাম্পলটা নিয়ে আসলাম, যে 5, আমার এন এর ভ্যালু যদি 5 হয়, এন এর ভ্যালু যদি 5 হয়, তাহলে এই কন্ডিশনের মধ্যে কাউন্ট কয়বার হচ্ছে, একবার, কারণ একবারই ভাগ করা সম্ভব। আবার মনে করেন যে এন এর ভ্যালু হচ্ছে 4, আই শুরু করলাম 2 থেকে, তাহলে আমি যদি এখন দেখি 4 মড 2 ইকুয়াল ইকুয়াল 0 হয় কিনা, হ্যাঁ এটাকে 0 হয়, তাহলে কাউন্টের সংখ্যা 1। 4 মড 3 ইকুয়াল ইকুয়াল 0, এটা যায় না। আবার 4 মড 4 ইকুয়াল ইকুয়াল 0 হয়, এটা যায়। তার মানে কি, এখানে কাউন্টের সংখ্যা কত, 2। আবার এইখানে কাউন্টের সংখ্যা কত, 1। এই 1 2 এগুলার একটা মিনিং আছে আর কি। এই জিনিসটা আমি কেন, এটার জন্যই হচ্ছে আমি কাউন্ট বসাইছি, এবং এটা একটু পরেই বুঝতে পারবেন যে কাউন্টটা কেন নিয়ে আসছি। তো আচ্ছা স্যার। এরপরে কি করব, এরপরে হচ্ছে সিম্পলি আমার লুপটা এখানে চলতেছে আর কি। তো কোনো কারণে যদি এইখানে, এই জায়গাটাতে, যে জায়গাটা আমি এখন হোল্ড করে আছি, তো এই কন্ডিশনটা যদি ফলস হয় তখন কি করব, এই কন্ডিশনটা যদি ফলস হয় তখন কি আমি লুপ থেকে বের হয়ে আসব, তা তো না, আমার তো লুপ চালাইতেই হবে। তখন আমি কি করবো, এখান থেকে সিম্পলি চলে যাব হচ্ছে এর কাছে। আর যদি ট্রু হয় তাহলে কাউন্ট 1 বাড়াবো, দেন তারপরে আই 1 বাড়ায় পরের লুপটাতে যাবো, ঠিক আছে। তো এইভাবে যখন আমার সব কাজ শেষ হয়ে যাবে, একটা সময় তো আমার এই যে লুপটা, যে লুপটা আমি শুরু করছিলাম,
এই যে ফলস, এই ফলস কন্ডিশনটা হচ্ছে আমাকে কি করবে, বলে দিবে যে তোমার লুপ শেষ হয়ে গেছে, তুমি এখন কি করবা। তো তখন আমি একটা প্রসেসের কাছে আসবো। প্রসেসটা হচ্ছে কি, সরি, তখন আমি একটা কন্ডিশনে যাব, প্রসেসে যাব না, একটা কন্ডিশনে যাব। কন্ডিশনটা হচ্ছে কি, ইফ, ইফ হচ্ছে কি, ইফ দিব না এখানে, যেহেতু কন্ডিশন আমরা সব ইজ দিয়ে যাচ্ছি, আমরা ইজ দিয়ে শুরু করবো আর কি। ইজ সি ইকুয়াল ইকুয়াল 1, সি এর ভ্যালু কি আসলে 1? যদি 1 হয়, এবং সেটা যদি হয় হচ্ছে, সেটা যদি সে যদি আমাকে অ্যান্সার দেয় হচ্ছে ট্রু, তাহলে আমি ফাইনালি বলে দিব, প্রিন্ট করব এখানে আমি। সো প্রিন্ট করব কি, প্রাইম। আর যদি সে আমাকে সি এর ভ্যালু 1 না হয়ে আরো বেশি সংখ্যা হয়, যেমন 0 হয়, 1 এর থেকে বড় হয়, ঠিক আছে, বা ফলস হয়, এটা যদি ফলস হয়, তখন আমি তাকে একটা আউটপুট দিব, সেটা হচ্ছে কি, নট প্রাইম। এবং এই দুইটা জায়গা থেকে আমি তখন কোথায় আসব, একটা জায়গায় আসব, সেটা হচ্ছে কি, int। তাহলে দেখেন খুব সিম্পলি, খুব সিম্পল ভাবে আমরা কি করতেছি, এই যে কাউন্ট সি, এটার মাধ্যমে আইডেন্টিফাই করতেছি যে এই সংখ্যাটা আসলে প্রাইম অথবা প্রাইম না, ঠিক আছে। তো দিস আর দ্য সিম্পল লজিক বিহাইন্ড দ্য কাউন্ট, যে কাউন্ট আমরা আসলে কেন ব্যবহার করছি, ঠিক আছে। সো এখন হয়তো বা সবার কাছে ক্লিয়ার হয়েছে যে কাউন্ট কেন নিছি বা কিভাবে কাজগুলো হচ্ছে আর কি। সো এই হচ্ছে আমাদের ফ্লোচার্টের বিষয়টা। তো জিনিসটা আমি আবার দেখাচ্ছি, যা লিখলাম। সো প্রথমে হচ্ছে ফ্লোচার্টটাকে স্টার্ট করলাম, ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিলাম, দিস ইজ দ্য ইনপুট সেকশন, এবং সাথে আরো কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, আমার নেসেসারি যে ভেরিয়েবল গুলো আছে। এরপর আমাকে একটা লুপ চালাইতে হবে, সেই লুপটা শুরু করলাম কোথা থেকে, 2 থেকে। কেন 2 থেকে শুরু করলাম, কারণ 2 এর আগে হচ্ছে 1, এবং 1 হচ্ছে এমন একটা সংখ্যা যে সংখ্যাকে সবগুলা সংখ্যা দ্বারা ডিভিজিবল করা যায়, এর জন্য 1টাকে আমি আসলে বাদ দিয়ে দিলাম। শুরু করলাম 2 থেকে। যেহেতু আমাকে n পর্যন্ত সার্চ করতে হবে, তাহলে এখন আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে যে একটা কন্ডিশনের মধ্যে আসি, একটা লুপের মধ্যে কি 3টা জিনিস থাকে। প্রথমে থাকে হচ্ছে ইনিশিয়ালাইজেশন, তারপরে থাকে হচ্ছে কন্ডিশন, তারপরে থাকে হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। তার মানে ইনিশিয়ালাইজেশনে যখন আমি আসলাম, তখন আমি ইনিশিয়ালাইজেশন করলাম, এরপর হচ্ছে আমি একটা কন্ডিশন আসলাম, কন্ডিশনটা কি, যে i লেস দেন অর ইকুয়াল n কিনা। যদি এটা হয়, তাহলে হচ্ছে আমি আরেকটা কন্ডিশনে যাব, কন্ডিশনটা হচ্ছে কি, যে এই n কে i দ্বারা যদি আমি ডিভিজিবল করি, তাহলে তার নিঃশেষে, মানে তার ভাগশেষ 0 হয় কিনা। সো এটা প্রোগ্রামিং এর ভাষায় লেখা হয় এইভাবে, যে n mod i ইকুয়াল ইকুয়াল 0। যদি হয়, তাহলে হচ্ছে আমি কাউন্টের সংখ্যা 1 বাড়াবো, এবং এর পরবর্তীতে i এর সংখ্যা 1 বাড়ায় লুপটাকে আবার চালাবো। কোনো কারণে যদি এই কন্ডিশনটা ফলস হয়, দ্যাট ইজ এই কন্ডিশনটা যদি ফলস হয়ে যায়, তাহলে আমি আর কাউন্টের সংখ্যা 1 বাড়াবো না, কি করব, i এর সংখ্যা 1 বাড়াবো, বাড়ায় আবার কন্ডিশন দিয়ে লুপটাকে কন্টিনিউ করবো। একটা সময় গিয়ে আমি এখানে কি দেখবো, আমার লুপ শেষ হয়ে গেছে, দ্যাট মিনস আমার লুপের কন্ডিশন ফলস, সবগুলা সংখ্যা আমার কাউন্ট করা শেষ। তখন আমি এখান থেকে যখন ফলস আসবে, তখন আমি বের হয়ে আমি আমার এই যে কাউন্ট গুলা বের করছিলাম, দিস ইজ দ্য কাউন্ট, এই কাউন্ট থেকে আমি তখন সিদ্ধান্ত নিব একটা আরেকটা কন্ডিশনের মাধ্যমে, ইফ কন্ডিশনের মাধ্যমে, সেটা হচ্ছে কি, ইজ সি ইকুয়াল ইকুয়াল 1 কিনা। যদি সি এর সংখ্যা 1 থাকে, তখনই আমি বলবো ইটস এ প্রাইম নাম্বার। আর সি এর সংখ্যা যদি 1 না থাকে,
আইদার 0 চলে আসলো অথবা 1-এর বেশি কোনো একটা নাম্বার চলে আসলো, তখন আমি তাকে বলবো ইটস নট এ প্রাইম নাম্বার। সো এইভাবে কি করতে পারি, আমার ফ্লোচার্টটাকে শেষ করতে পারি। ইজ দ্য এন্ড অফ মাই ফ্লোচার্ট। তো এখন এই যে ফ্লোচার্টটা ডিজাইন করলাম, আমাদের টপিকের আরেকটা মেইন টপিকটা ছিল এটা, যে আমরা যে ফ্লোচার্ট গুলা ডিফাইন করি সেই ফ্লোচার্ট গুলা প্রোগ্রামিং এর সাথে কতটা কানেক্টেড, কতটা যায়, যে আসলে কোনটা আগে করা দরকার, আগে কি ফ্লোচার্ট করা দরকার নাকি আগে প্রোগ্রামিং করা দরকার। ঠিক আছে, অবভিয়াসলি ইন জেনারেল রুলস এটা বলে যে ফ্লোচার্ট সবার আগে হবে, তারপরে যাব হচ্ছে আমরা প্রোগ্রামিং এ। আমার কাছে যদি একটা কমপ্লিট ফ্লোচার্ট থাকে তাহলে সেই ফ্লোচার্টটা দেখে দেখে আমি আসলে একটা প্রোগ্রামিং লিখতে পারবো। ঠিক আছে, আমরা আমরা উল্টা কাজ করি সব সময়। আমরা সবসময় কি করি, আগে প্রোগ্রামিং করি তারপরে ফ্লোচার্টে যাই। আসলে এটা একটা রং ওয়ে। রাইট ওয়েটা হচ্ছে প্রথমে যাব হচ্ছে ফ্লোচার্টে, ফ্লোচার্টটা ডিফাইন করব, দেন তারপরে যাব হচ্ছে প্রোগ্রামিং এ। তাহলে এখন আমরা একটু আগে যে প্রোগ্রামটা বা যে ফ্লোচার্টটা দেখলাম প্রাইম নাম্বারের, সেই ফ্লোচার্টে যদি আমরা এখন একটা প্রোগ্রাম করতে চাই তাহলে সেই প্রোগ্রামটা আসলে কিভাবে হবে। যেহেতু আপনারা সব সি করে আসছেন, এই জন্য আমি সি দিয়ে এখানে একটা প্রোগ্রাম দেখাই, দেখেন যে জিনিসটা আসলে কিভাবে হয়। সো এখানে প্রথমে কি করছি, স্টার্ট করছি, তারপরে হচ্ছে ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিচ্ছি, তারপরে কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। এই কাজগুলো কোথায় করছি, এই দ্বিতীয় লাইনটাতে করছি। তার মানে আমি যখন প্রোগ্রামটা শুরু করব, প্রাইম নাম্বারে যে প্রোগ্রামটা আছে, এই প্রাইম নাম্বারের প্রোগ্রামটা যদি শুরু করি, সি এর প্রোগ্রামে যদি শুরু করি, তাহলে প্রথমে কি করি, আমরা কিছু হেডার ফাইল ডিফাইন করি সিতে। কি ধরনের হেডার ফাইল, হ্যাশ ইনক্লুড stdio.h, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট.h। কারণ এটার মধ্যে কি আছে, এটার মধ্যে প্রিন্টএফ, স্ক্যানএফ আরো অনেক কিছু ব্যাপার স্যাপার আছে আর কি। তো আমি একটা মেইন ফাইল ডিফাইন করি, ইন্টিজার মেইন, যার মধ্যে আমি আসলে বেসিক্যালি প্রোগ্রামটা লিখবো। তো এখানে প্রথমে কি করব, আমার ভেরিয়েবল গুলা ডিক্লেয়ার করি। আমার ভেরিয়েবল কি কি লাগবে, ইন্টিজার আই একটা ভেরিয়েবল লাগবে, এন একটা ভেরিয়েবল লাগবে, সি একটা ভেরিয়েবল লাগবে, তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এখন ইউজারের কাছ থেকে আমি প্রথমে, আমার ফ্লো চার্টে প্রথমে কি ছিল, ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া। তাহলে আমি ইউজারের কাছ থেকে একটা ইনপুট নেই, স্ক্যানএফ পার্সেন্টেজ অফ ডি, যেহেতু ইন্টিজার নাম্বার নিব, এম% এন। এনটা কেন, এন হচ্ছে যেখানে আমি নাম্বারটা নিচ্ছি সেটা। তার মানে আমার ফ্লো চার্টের প্রথম লাইনটা শেষ হয়ে গেল, স্টার্টিং এর পরে যে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া সেটার কাজ শেষ। ওকে, তাহলে এবার আমি একটা লুপে যাই, ফর লুপ। আই শুরু হবে 2 থেকে, আই লেস দেন অর ইকুয়াল এন পর্যন্ত যাবে, আই প্লাস প্লাস হবে। ঠিক আছে, সো আমরা যেভাবে লুপটা চালাচ্ছিলাম ওইভাবেই যাবে আর কি, যেভাবে ফ্লোচার্টটা নিয়ে যাচ্ছে। এর মধ্যে একটা কন্ডিশন আছে, ইফ এন মড আই ইকুয়াল ইকুয়াল 0, যদি এইটা হয় তাহলে আমি কি করব, সি ইকুয়ালস টু সি প্লাস 1, সি এর সংখ্যা 1 বাড়াই দিব। আর যদি না হয় তাহলে আমি এখানে কিছুই করব না। এবং ফাইনালি এই লুপটা থেকে যখন বের হয়ে আসবে, এই লুপটা যখন শেষ হয়ে যাবে, তখন আমি আরেকটা কন্ডিশন দিব, ইফ সি সমান যদি 1 হয় তাহলে এখানে আমি লিখবো কি, প্রিন্টএফ প্রাইম নাম্বার। আর যদি সি এর ভ্যালু 1 না হয় তাহলে আমি এখানে এলসে বলে দিব, প্রিন্টএফ
নট প্রাইম নাম্বার, এবং বরাবরের মতো আমি এখানে কি করব, যেহেতু আমার মেন ফাংশনের আগে ইন্টিজার লেখা আছে, তার মানে এখানে অবশ্যই আমাকে কিছু একটা রিটার্ন করতে হবে। সো আমি এখানে রিটার্ন করলাম 0। তাহলে একটু খেয়াল করে দেখেন, আমি যে প্রোগ্রামটা লিখলাম এই প্রোগ্রামটা কিন্তু ফুললি আমি ফ্লোচার্ট বেস লিখলাম। আমার ফ্লোচার্টে যখন যে কাজ করতে বলছে আমি তখন সেই কাজটাই করছি এখানে। তো দিস আর দ্য ওয়ে বা দিস আর দ্য সিস্টেম, যে আমরা আসলে প্রথমে ফ্লোচার্টটা তৈরি করব, এরপরে যাব হচ্ছে আমরা প্রোগ্রামিং। ঠিক আছে? সো এবং এটা দ্বারা যে জিনিসটা আমরা করতে পারলাম সেটা হচ্ছে আমরা আমাদের ফ্লো চার্টের একটা ইন্ট নিয়ে আসতে পারলাম। আমাদের চ্যাপ্টারে যে ফ্লো চার্ট আছে সেই ফ্লো চার্টের একটা ইন্ট নিয়ে আসলাম। সো স্যার কি প্রোগ্রামিং আসবে স্যার? প্রোগ্রামিং করতে হবে? নট নেসেসারি, আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাইলাম আপনাদেরকে যে আসলে কি আসছে, মানে বিষয়টা আসলে কি। মানে প্রোগ্রামিং আসবে না নাকি? প্রোগ্রামিং আসবে না তাই বলে যে আপনি প্রোগ্রামিং শিখবেন না তা না, আমার কোর্সে না আসলেও অন্য কোর্সে আসতে পারে। জি স্যার। তো এজ এ কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট আপনাকে তো অবশ্যই প্রোগ্রামিং শিখতে হবে, তাই না? আপনি আমার কোর্সে না শিখেন কোনো সমস্যা নেই, কিন্তু পরের কোর্সে গিয়ে আপনাকে বাধ্যতামূলকভাবে প্রোগ্রামিংটা শিখতে হবে আর কি। তো যাই হোক, ওইটা নিয়ে টেনশন করার কিছু নাই। আমার কোর্সে এরকম কোনো ডিটেলস প্রোগ্রামিং নাও আসতে পারে, ওইটা নিয়ে আপনাদের ভয় পাওয়ার কিছু নাই আর কি। বাট আমি জাস্ট যে জিনিসটা দেখাই দিলাম সেটা হচ্ছে যে একটা ফ্লোচার্ট যদি আমার সামনে থাকে সেখান থেকে আমি আসলে ইজিলি যে কোনো একটা প্রোগ্রাম রেডি করতে পারি আর কি। ঠিক আছে? সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শুধু জানার বিষয় আর কি। সো ফার আমরা আমাদের ফ্লোচার্টের বিষয়গুলো শেষ করলাম। আর নেক্সট ক্লাসে হচ্ছে আমরা একটা থিওরিটিক্যাল পার্ট শুরু করব আর কি। আমাদের টেকনিক্যাল সেশন মোটামুটি শেষের দিকে, আমাদের আরো কিছু টেকনিক্যাল সেশন আসবে, সেগুলো হচ্ছে আহ, কিছু থিওরিটিক্যাল ক্লাসের পরে আর কি। সো আমাদের নেক্সট ক্লাসটা হবে হচ্ছে নেটওয়ার্কিং এর উপরে এবং অপারেটিং সিস্টেমের উপরে। ঠিক আছে? নেটওয়ার্কিং কি, নেটওয়ার্ক বিষয়টা আসলে কি, এই বিষয়গুলো নিয়ে জানবো। এরপরে হচ্ছে আমরা অপারেটিং সিস্টেম নিয়ে জানবো। সো এইটুক শেষ করার পর আমরা চলে যাব হচ্ছে ডিরেক্ট মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এই জায়গাগুলোতে। ঠিক আছে? সো বলা চলে যে আমাদের কম্পিউটার সায়েন্সের টেকনিক্যাল বিষয়টা এই ফ্লো চার্টের মাধ্যমেই শেষ হয়ে গেল আর কি। তো তাহলে এখন আমি যদি একটু সামারাইজ করি, এতদিন আগে, 1 মাস আগের ক্লাস প্লাস আজকের ক্লাস সবগুলা মিলে যদি আমরা একটু সামারাইজ করি, তাহলে কি আসতেছে, আমরা একদম প্রথমে যখন অনলাইন ক্লাস শুরু করলাম মার্চ মাসে, তখন আমরা শুরু করছিলাম কি দিয়ে, বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে। ওইখানে আমরা বেশ কিছু বুলিয়ান অ্যালজেব্রা দেখছি, কিছু রুলস দেখছি। তারপর আমরা আসলাম কোথায়, আসলাম হচ্ছে ফ্লো চার্টে। এই ফ্লো চার্টটা কিন্তু আজকে শেষ হয়ে গেল। তো এই দুইটা জিনিস আপনারা অবশ্যই ভালো করে দেখবেন। ঠিক আছে? এবং সামনে যে জিনিসগুলো হবে সেগুলো হচ্ছে আপনাদেরকে পড়তে হবে ভালো করে। পরীক্ষা কবে হবে, কিভাবে পরীক্ষা হবে, এগুলা নিয়ে এখন মাথা ঘামানোর দরকার নেই। যে কোর্সগুলা বা যে টপিকগুলো দেওয়া হচ্ছে সেই টপিকগুলো এখন আপাতত পড়তে থাকেন। ঠিক আছে? তো কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। যদি কারো কোনো কোশ্চেন থাকে বলেন। কারো কোনো কোশ্চেন নাই? ওকে। সো না আমি স্যার। আপনাদের কিছু এক্সাম্পল দিই, এই এক্সাম্পল গুলো অবশ্যই বাসায় করবেন। স্যার ওই যে আপনি বলছিলেন যে আমাদের বুলিয়ান অ্যালজেব্রার কিছু এক্সাম্পল দিবেন প্র্যাকটিস করার জন্য, ওগুলা স্যার এখনো দেন নাই। হ্যাঁ, ওগুলো আমি দিব, কিন্তু যে বইটা, ওই বইটা আমি খুঁজে পাচ্ছি না আর কি। ইন্টারনেট থেকে ডাউনলোড করতে দিছি আর কি। তো ওটা অর্ধেক নামানোর পরে আর নামতেছে না। আমি ওই বইটা নামানোর ট্রাই করতেছি আর কি। তো বইটা নেমে গেলেই হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিব আর কি। ওকে। তো, আচ্ছা স্যার।
হোমওয়ার্ক এই কিছু ফ্লোচার্ট, শুধু ফ্লোচার্ট বানাবেন, আর যার খুবই ইন্টারেস্ট আছে প্রোগ্রাম করা সে একমাত্র প্রোগ্রাম গুলো করে না, মানে প্রোগ্রাম নেসেসারি না, নেসেসারি হচ্ছে ফ্লোচার্ট রেডি করা। তো এখানে 4টা প্রবলেম দেওয়া আছে, এই 4টা প্রবলেম হচ্ছে আপনারা নিজেরা একটু বাসায় ট্রাই করবেন। সো প্রথমটা হচ্ছে ড্র এ ফ্লোচার্ট অফ ফ্যাক্টোরিয়াল নাম্বার। সবাই ইন্টারমিডিয়েটে ফ্যাক্টোরিয়াল নাম্বার পড়ে আসছে। সো ফ্যাক্টোরিয়াল নাম্বার যদি আমরা বের বের করতে চাই তাহলে সেটা আসলে কিভাবে করব। এরপর হচ্ছে ড্র এ ফ্লোচার্ট অফ ফিবোনাকি নাম্বার। ফিবোনাকি নাম্বার কি আমরা পরিচিত সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, যারা পরিচিত না তাদের জন্য একটু বলি আর কি, যে ফিবোনাকি নাম্বার গুলা হচ্ছে এমন একটা নাম্বার আর কি, একটা সিকোয়েন্স থাকে নাম্বারের মধ্যে। ফিবোনাকি নাম্বার গুলা হচ্ছে এমন একটা নাম্বার, যেমন প্রথমে শুরু হয় হচ্ছে 0 থেকে, জিরোটা আসলে ধরা হয় না, 1 থেকে ধরা হয় আর কি। 1, তারপরে হচ্ছে 1, দুইটা ওয়ানের যোগফল কত? 2। 2 এবং 1 এর যোগফল কত? 3। 3 এবং 2 এর যোগফল কত? 5। 5 আর 3 এর যোগফল কত? 8। 8 আর 5 এর যোগফল কত? 13। তো এইভাবে নাম্বার গুলা যারা আসে তারা হচ্ছে ফিবোনাকি নাম্বার। ঠিক আছে? তো ফিবোনাকি নাম্বারটা কিভাবে আমরা আসলে প্রোগ্রামে নিয়ে আসতে পারি সেটার জন্য একটা ফ্লোচার্ট বানাইতে হবে। এরপরে হচ্ছে নাম্বার 3 বলা হয়েছে ড্র এ ফ্লোচার্ট অফ দ্য ফলোইং আউটপুট। কোন একটা প্রোগ্রামের যদি আউটপুট গুলো এরকম হয়, ফর এক্সাম্পল কোন একটা প্রোগ্রামের আউটপুট গুলো হচ্ছে এরকম, তাহলে সেটার ফ্লোচার্টটা কিভাবে হবে বা প্রোগ্রামটা কিভাবে হবে, তার একটা ফ্লোচার্ট ডিফাইন করার জন্য। নাম্বার 4 এ বলা হয়েছে ড্র এ ফ্লোচার্ট অফ ইউর গ্রেডিং সিস্টেম। আপনারা আপনাদের গ্রেডিং সিস্টেমের একটা ফ্লোচার্ট বানাবেন। কিভাবে বানাবেন? গ্রেডিং সিস্টেমের মধ্যে কি হয়, যেমন হচ্ছে কি আপনি যদি
85 মার্কস পান তাহলে আমরা কি বলি এ প্লাস। যদি আপনি 72 পান তখন আমি তাকে কি বলবো, দিস ইজ এ মাইনাস। ঠিক আছে, এবং এই গ্রেডিং সিস্টেমটা সবাই হচ্ছে আমি আপনাদেরকে একটা দিছিলাম, সিলেবাস দিছিলাম একদম প্রথম ক্লাসে, আপনাদের ক্লাসরুমে আপ করা আছে। সবাই ওইখানে গেলে দেখবেন যে কোর্স আউটলাইন বলে ওইটাকে। এই কোর্স আউটলাইনে নিচের দিকে দেখবেন যে একটা গ্রেডিং সিস্টেম দেওয়া আছে, যে কত থেকে কত মার্ক পাইলে আপনি আসলে কোন গ্রেডটা পাবেন। তো এইভাবে একটা গ্রেডিং সিস্টেম আপনারা রেডি করবেন, যে ইউজার একটা নাম্বার দিবে, মনে করেন ইউজার নাম্বার দিল হচ্ছে 67, এন একটা নাম্বারটা হচ্ছে 67, তাহলে 67 যদি কোন একটা স্টুডেন্ট মার্ক পায় তাহলে তার গ্রেডিংটা কত, সে কি বি পাইলো এটা, না বি মাইনাস পাইলো, না বি প্লাস পাইলো, কি পাইলো, সেটা সে আমাকে বলে দিবে। তার মানে এই যে 4টা ফ্লোচার্ট, এই 4টা ফ্লোচার্ট আপনারা সবাই নিজের বাসায় চেষ্টা করবেন, ঠিক আছে? এবং যদি না পারেন পরের ক্লাসে হচ্ছে বললেন, এটা নিয়ে আমরা ডিসকাস করবো। ওকে, তো আজকে এই পর্যন্ত রাখেন, আর যে জিনিসগুলো দিলাম সেই জিনিসগুলো অবশ্যই বাসায় প্র্যাকটিস করেন।